আমি গেছিলাম গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে ঢুকে আমার একটা আপুমনির সাথে দেখা হলো। আপুটা আমাকে বিগ ফ্রেন্ড বলে ছবি তুললো। আপুটার দেখা দেখি আরো 10-15টা আন্টিও ছুটে এলো, তারাও আমার সাথে ছবি তুললো। এবং ছবি তোলার পরে তারা আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কে। এবার ওই আপুটা আমাকে বিগ ফ্যান বলাতে আন্টিগুলো ভাবছিল হয়তো আমি কোনো ফিল্ম স্টার, হ্যাঁ মানে আমি সিনেমায় কাজ করি। এবার ইউটিউবও তো খারাপ না, এটা তো টিকটক না যে আমি বলতে পারবো না। তো আমি বললাম আন্টিগুলোকে যে দেখুন আমি একজন ইউটিউবার। এটা শুনে তারা ছবিগুলো ডিলিট করে দিল। এবার আমি ভাই সিনেমা দেখতে যাওয়ার আগেই ভেবে রেখেছিলাম যে একটা ব্লগ বানাবো, আমার লেওরা বানাবো। এবার আশেপাশে দেখছিলাম অনেক ব্লগাররা আসছিল, হেই ইয়ো গাইস হোয়াটসঅ্যাপ করছিল। এর আগে আমি ভাই এমন ভাবে ক্যামেরা ধরছি আমাকে ভাই চোর লাগছিল। ব্লগ বানানোর চেষ্টা করতে করতে হঠাৎই শাকিব খানের সাথে দেখা হয়ে গেল। শাকিব খান অনেক রিকোয়েস্ট করছিল, তাই তার সাথে একটা সেলফিও তুললাম। এরপরে কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম। একটু পরে সিনেমা শুরু হয়ে গেল। টিকিট কাটার পরে আসলে সিনেমা শুরু হইতে বেশিক্ষণ সময়ই লাগেনি, আমাকে অপেক্ষাই করা লাগেনি। ওখানে মাত্র 4 ঘন্টা বসেছিলাম। সিনেমার শুরুতেই ভাই একটা নোটিশ দিল, সিনেমার কোনো অংশ যদি কেউ মোবাইলে রেকর্ড করে তাহলে 1000 টাকা জরিমানা। এটা দেখে আমি আমার মোবাইলে পুরো সিনেমাটাই রেকর্ড করলাম, কারণ আমার পকেটে 1000 টাকা ছিলই না। বাল করে নেবে আমার, তাদেরকে দেওয়ার মতো আমার কাছে একটা জিনিসই ছিল, সেটা হলো আমার পাছা। এবার সিনেমার শুরুটাই ভাই জজ ভাবে হয়েছে, মানে সিনেমাটা ভাই এমন ভাবে শুরু হয়েছে তুমি দেখতে দেখতে চোখের পলকও ফেলতে পারবে না। এমন টাইমে কি হয়েছে, আমার হাগু চাপাই গেছে। এবার এখানেও কোনো প্যারা নাই, ভাবলাম যে পাশেই ওয়াশরুম আছে হালকা হয়ে আসি, গিয়ে দেখি যে ভাই ওয়েস্টার্ন টয়লেট বসানো। এবার পাবলিক প্লেসে হাই কমান্ড ভাই আমার ঠিক বসে না, মানে একবার ভেবে দেখো ওই কমান্ডে ভাই পাছা ঠিকই 1000টা মানুষ হেগে গেছে, আমাকে ওখানে গিয়ে পাছা টেকাতে হবে ভাই, আমার ঠিক হয় না। তো আর কি করবো, হাগু তো হলো না। পেটে একটা চাপ দিয়ে হালকা 2টা পাত দিয়ে সিটে এসে বসে পড়লাম। এবার সিটে বসেও ভাই শান্তি না, আমার পাশে বসছে একটা ছেলে আর একটা মেয়ে, ওরা ভাই রোম্যান্স করছে, মানে হোল রুম পুরো অন্ধকার ছিল বুঝতেই পারছো। আর আমার পেছনে বসছিল 2টা ভদ্র মহিলা, তাদেরকে আমি খুবই ডিসরেসপেক্টফুলি খুবই অসম্মানের সাথে বলতে চাই যে ভাই তারা বাচাল ছিল, মানে ভাই পিওর লেভেলের বাচাল ছিল। ওই 2 মহিলার ভাই জীবনের যত দুঃখ কষ্ট, ওদের স্বামী কোথায় চিট করছে, অতীতে ওদের কয়টা বয়ফ্রেন্ড ছিল ভাই সব গল্প এখানে করছে। স্ক্রিনে ভাই শাকিব খান রোম্যান্স করছে নায়িকার সাথে, এটা দেখে ভাই ওই 2 মহিলার ফেটে যাচ্ছে যে আরে ভাই শাকিব খান এখানে এগুলো করছে, তাহলে অপবিশ্বাসের কি হবে। অপবিশ্বাস ভাই লেসবিয়ান ভাই বুবলির সাথে রোম্যান্স করুক না ভাই। আন্টি আপনাদের কি, আমাকে আমি 700 টাকা দিয়ে টিকিট কাটছি, আমাকে সিনেমা দেখতে দিন প্লিজ। এবার আমিও তো ভাই কম হারামি না, আমিও চিল্লানো শুরু করে দিয়েছি। আমার পাশে যে আপু আর ভাইয়াটা ছিল, ওরা ভাই যখন একটু কাছাকাছি আসছে তখনই ভাই আমি চিল্লানো শুরু করছি। একবার এমন হয়েছে শাকিব খানের জীবনে খুবই দুঃখ চলছে, শাকিব খানের অনেক ফ্যান্সরাই দেখলাম কান্নাকাটিও করছিল আশেপাশে, খুবই কষ্টের কাহিনী চলছে। এমন টাইমে আমি কি করছি, চিল্লানো শুরু করে দিছি। লেটস গো বেবি লেটস গো। কি কমেডি চলছে ভাই, কি কমেডি, সেই কমেডি না। তখনই আমি জানতে পারছিলাম যে মেয়েরা গালিও দেয়। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমার হাগু পেয়েছিল, কিন্তু ওদের সাথে এই বাকচুদি করতে করতে হাগু ভাই আমার উল্টা দিক দিয়ে দৌড় দিচ্ছে। এখন ফুল ফ্রেশ লাইফে ভাই, কোনো প্রবলেম নাই, সুন্দর সিনেমা দেখছি, এনজয় করছি, সব কিছু ঠিকঠাক চলছে। এমন টাইমে হঠাৎ কি হলো, ও কারণে একটা পপকর্ন আর চিকেন ললিপপ এনে খাওয়া শুরু করে দিলাম আমি। পেটে ভাই আবার গুড়গুড়ি শুরু হলো, হাগু মামা ভাই আবার চলে এলো, কোন বিপদ। তারপরে ভাবলাম যে এক কাপ কফি খাই। আমার কেন জানি এমন মনে হলো যে কফি খাইলে হয়তো বা হাগুগুলা মুতু হয়ে যাবে, সেই মুত আমি ছেড়ে দিয়ে আসবো, পেট আমার হালকা হয়ে যাবে। কিন্তু কফিটা খেয়ে ভাই আমার হাগুলটা আরো লাচ্ছি হয়ে গেল। ভাই কফিটা খেয়ে মনে হচ্ছে টাটকা হাগুর ভেতরে ঝোল ডাল ঢেলে দিলাম। এত সুন্দর ভিউয়ের সামনে কি বলছি আমি এগুলো ভাই, ছি। খুব কষ্টে ভাই আমি সিনেমাটা শেষ করলাম। তারপরে ওখানে কিছু পিকচার তুললাম, মানে আমি ওখানে গেছিলাম একা একা, তো আমাকে ছবি তুলে দেওয়ার জন্য লাকিলি একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেছিল। ভাইয়া বিগ ফ্যান। ফ্যান লাগবে না, আমার মেন লাগবে, ক্যামেরাম্যান প্লিজ ছবি তুলে দেন। ওয়েল ছবিগুলো খারাপ তুলে নাই, ভালোই তুলছে। ওকে, এখন আমি এখানে একটা 1 মিনিটের এড দিচ্ছি, তো ফিরে আসছে 1 মিনিট পরে। হে গাইজ, আজ আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই মেলবেট নামের একটি প্ল্যাটফর্মের সাথে, যেটি বর্তমানে অনেকের কাছেই পরিচিত। পিএসজি ও সিরিয়া এ এখানে স্পন্সর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং যারা খেলা দেখতে ও খেলার বিশ্লেষণ করতে পছন্দ করেন তাদের জন্য এটি বেশ উপযোগী। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মাত্র 300 দিয়েই অংশগ্রহণ শুরু করা যায় এবং নিয়মগুলো সহজভাবে দেওয়া থাকে। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেকদিন। নতুন বছরের উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা ও পুরস্কারের আয়োজন রয়েছে। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড জিহাদ 1 ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। আমি নিজেই বেশ কিছুদিন ধরে এটি ব্যবহার করছি বিনোদনের জন্য, তুমিও ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি কিসের, আমার কমেন্ট থেকে অথবা গুগলে মেলবেট লিখে সার্চ করো আর প্রথম লিংকে ক্লিক করে আমার দেওয়া প্রোমো কোড জিহাদ 1 ব্যবহার করে রেজিস্টার করো
এবং বোনাস পাও। এরপরে এক দৌড়ে আমি নিচে চলে আসলাম। বাইরে এসে শুধু আমি এটাই খুঁজছিলাম যে কোথায় হাগু করা যায়। একটু দূরে আমি একটা জঙ্গল দেখতে পেলাম, ওই জঙ্গলের মাঝখানে গিয়ে আমি হাগুটা করে নিলাম। মজা করছি, একটা পাবলিক টয়লেট ছিল, ওখানে গিয়ে হালকা হয়ে নিলাম এবং এরপরে একটা শপিং মলে গিয়ে নিজের জন্য একটা শার্ট আর একটা প্যান্ট কিনে নিলাম। মানুষ ভাই আমার কমেন্ট করে যে এই ভাইয়া এক জামা পরে আর কদিন ভিডিও বানাবে, তো ভাবলাম যে নিয়ে একটা নতুন জামা কি হবে, এত কিপটামি করে। জামাটা কিনে নিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎই একটা বাচ্চা ছেলে এসে আমার ব্যাগটা নিয়ে দৌড় দিছে। ভাই 6 মাস পরে আমি একটা জামা কিনছিলাম, এটাও শুরু হয়ে গেল, এখন বিপদ। কিন্তু ও ভাই বাচ্চা একটা ছেলে ছিল, হ্যাঁ এই 10-12 বছর বয়স হবে। ও কি আর আমার সাথে দৌড়াতে পারে? এক চুটকিতে ওকে ধরে ফেললাম। ওর পেছনে বেশিক্ষণ দৌড়ানোই লাগে না আমার, মাত্র 30 মিনিট দৌড়ালাম, তারপরে ধরে ফেললাম ছেলেটাকে। ধরার পরে আমার খারাপই লাগলো। ছেলেটা আমাকে বললো যে ভাইয়া আমার জামা কাপড় কেনার টাকা নাই, আমি রাস্তায় থাকি। এরপরে ওই বাচ্চা ছেলেটার সাথে একটা শরবতের দোকানে বসলাম, শরবত খাইতে খাইতে আমরা গল্প করলাম। ওই ছেলেটার জীবনের সব দুঃখের কাহিনী আমি শুনলাম, শুনে চলে আসলাম। এবং আসার সময় ছেলেটাকে আমি একটা কথাই বললাম যে দেখো ভাইয়া শরবতের বিলটা দিয়ে দিও, এটা বলে চলে আসলাম। আসার সময় একটা রিক্সায় উঠলাম আমি, মানে আর যেন ব্যাগ টানাটানি না হয় এই জন্য রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে আমি মুখ ঢেকে ঢেকে বাসায় আসছিলাম যেন কেউ চিনে না ফেলে, মানে কি বলবো, ইদানিং এত মানুষ চিনে ফেলে আমাকে রাস্তায়, মাঝে মাঝে নিজেকে শাকিব খান মনে হয়। তারপরে মনে পড়ে যে ও আচ্ছা না, আমার 2টা কেন, একটাও তো বউ নাই। এভাবে চলতে চলতে বাসায় চলে আসলাম। রাস্তাঘাটে কেউই চিনতে পারেনি আমাকে, কিন্তু রিক্সাওয়ালা মামা ঠিকই চিনতে পারছে আমাকে। হ্যাঁ, কারণ আগের দিন ওনাকে ভাড়া না দিয়ে দৌড় দিছিলাম, তো ঠিকই চিনতে পারলো সে। আগের দিনের এবং আজকের পুরো 90 টাকা নিয়ে নিল। আমি ওনাকে 100 টাকা দিলাম, উনি আমাকে 10 টাকা ফেরত দিল। এবার এই 10 টাকায় টুইস্ট আছে, হ্যাঁ দেখতে থাকো। রুমে ঢুকে দেখি ভাই ওই 10 টাকায় একটা মোবাইল নাম্বার লেখা আছে। ওই মোবাইল নাম্বারে দিলাম কল, একটা মেয়ে ধরছে। মেয়েটার আমি ভাই পটাই নিছি, একদম ফুল পটাই নিছি, ঠিক আছে। মেয়েটার সাথে আমার সবকিছু ঠিকঠাক চলছে, আমাদের রিলেশনের 1 সপ্তাহ হলো এবং 1 সপ্তাহ পরে আমি আজকে জানতে পারলাম যে মেয়েটা আসলে কে। ওই যে রিক্সাওয়ালা মামা আমাকে 10 টাকা ফেরত দিছিল না, মেয়েটা আসলে ওই রিক্সাওয়ালা মামার বউ। এখন আমার কি করা উচিত? আমার কি রিক্সাওয়ালা মামার বউকে নিয়ে পালিয়ে যাওয়া উচিত, নাকি আমার নুনুটা কেটে সন্ন্যাসী হয়ে যাওয়া উচিত? প্লিজ জানাও আমাকে কমেন্টে।